স্যার, আপনার মনে আছে প্রথম প্রথম যখন ধানু দিদির সম্বন্ধ হচ্ছিল তখন আমি আপনাকে ইয়ার্কি মেরেই বলেছিলাম রাজপ্রাসাদে অনেক রহস্য লুকিয়ে থাকে। আমার মনে হচ্ছে সেটা সত্যি। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে এই রাজবাড়ির আনাচে কানাচে রহস্য লুকিয়ে আছে। আমার ভালো লাগছে না স্যার। বল কি? আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স, এখন ঘুমাও না তুমি। আর কালকে আসছে তো সবাই, কথা হবে ফেস টু ফেস। গুড নাইট। আপনাকে বোঝাতে পারছি না স্যার, কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে। মাই গুডনেস, সত্যি সত্যি এই মেয়েটা তো সাংঘাতিক মেয়ে। না, মাকে এবারে সাবধান করতে হবে। আর মা তো ঠিক কথাই বলেছিল। ফুলকি দাস, তোমাকে নজরে নজরে রাখতে হবে এইবার থেকে আরো বেশি করে। মা, বলছিলাম যে কাল কিন্তু ফুলকি বৌরানীর বাপের বাড়িতে চন্দনাকে মারার কথাটা জানিয়ে দিয়েছে। তুমি দেখো না মা, তুমি মাথা ঠান্ডা রাখো। তুমি যতবার মাথা ঠান্ডা রেখে কাজ করছো ততবার কিন্তু কাজ ঠিকঠাক হয়ে গেছে। আর ফুলকি তো একটা বাচ্চা মেয়ে মা, সবকে নজর রাখার কোনো বিষয় তুমি বলো। বড্ড পাকা, সবকিছুতে এইভাবে নাক গলানো আমার একেবারেই পছন্দ নয়। রায় চৌধুরী বাড়িতে বলেও দিল। ঠিক আছে আমরা ওকে ভুল প্রমাণ করে দেবো মা। তুমি এখন তোমার মাথাটা ঠান্ডা রাখো। হ্যাঁ দেখো, অনেকে আসবে এখন ওই বাড়ির থেকে, বৌরানীর দাদা, বৌদি, দিদি সবাই আসবে। অনেক আয়োজন বাকি, তাই না? আমি দাদাকে দেখছি। হ্যাঁ এই তো তোমরা এসে গেছো। কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। এসো এসো এসো। এই প্রভা, এসো তো, ওনাদের হাত থেকে জিনিসগুলো নিয়ে নাও। বলছিলাম আন্টি, ধানু কোথায়? ও কি ভেতরে? একটু যেতে পারি ওর কাছে? নিশ্চয়ই যাবে, এটা তো এখন তোমাদেরও বাড়ি। তবে ভাত কাপড়ের অনুষ্ঠানটা আগে হয়ে যাক, কেমন? এই কে আছো, দেখো তো বৌরানী তৈরি হয়েছে কিনা। তোমরা বসো। হ্যাঁ বসছি। বলছি ধানু ঠিক আছে? মনে তো হচ্ছে ঠিকই আছে, কিন্তু সেটা আমার দাদা বেটার বলতে পারে। এই তো তোমাদের জামাই হাজির। দেখো তোমরা কথাবার্তা বলো, ওই ভালো বলতে পারবে যে তোমাদের বোন কেমন আছে। মা, তুমি কি যে বলছো? যা বাবা, মা হয়েছে বলে একটু ঠাট্টাও করতে পারবো না? ম্যাডাম, আপনি আমাদের জামাইকে কিন্তু লজ্জায় ফেলে দিলেন। দেখুন না, মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। এই যে ছোট রানীমা, উনি নিজেকে যেরকম দেখান না, উনি কিন্তু একেবারেই সেরকম নয়। খুব ভয়ানক। আমি নিজে চোখে দেখেছি স্যার, উনি খুব নিষ্ঠুরভাবে চড় থাপ্পড় মারছিলেন চন্দনা দিদিকে। ফুলকি যা বললো, কই ছোট রানীমাকে তো তেমন মনে হচ্ছে না।
তো আমাদের বৌরানীও হাজির। পিসিমা, আপনি একটু আসুন, ভাত কাপড়ের আয়োজনটা ঠিক করে হয়েছে কিনা দেখবেন। চলো। হ্যাঁ চলো। আসুন। দেখি দেখি এবার আমাদের বৌরানীটাকে একটু ভালো করে দেখি। বাহ, কি সুন্দর লাগছে রে তোকে, খুব সুন্দর দেখাচ্ছে। দাদা বলছি যে সবার সামনে বৌরানীকে এভাবে দেখিস না, সবাই দেখছে আসলে। ইন্দ্র কি বলছিস কি, তুই একটু চুপ কর। ইন্দ্র, আরে বাবা আদিত্যকে কেন শুধু শুধু বাধা দিচ্ছ বলো তো? দেখতে দাও। এই দেখো আমাদের এত পুরনো জুটি রোহিত আর ফুলকি কিরকম পাশাপাশি কপত কপতির মতন দাঁড়িয়ে আছে দেখো। হ্যাঁ তমাল, রোহিত রায় চৌধুরীর ঘুষিটা কিন্তু জেসের ঘুষি নয়, একজন বক্সারের ঘুষি, কথাটা প্লিজ মাথায় রাখ। তাতে কি হইতেছে? ধমাল্লা দাদা ঠিক কথাই বলেছে। হ্যাঁ দাবাই, রাগলে কিন্তু চলবে না। আসলে ফুলকিদা সেই কথাগুলো খুবই এনজয় করে। তবে তোরা কি একটা জিনিস নোটিস করেছিস, এই এক রাতের মধ্যে ধানুকেলের মধ্যে একটা রানী রানী ভাব এসেছে। এই পিয়া, থামবি তুই? এটা কিন্তু রায়চৌধুরী বাড়ি নয়। এই দি ভাই, বল না ওকে কিছু। যাই বলো, তোমাদের এই খুনসুটিগুলো কিন্তু আমার খুব ভালো লাগে না, মানে আমার দাদা অ্যাটলিস্ট কিছু হইচই করার শিল্পী তাহলে। আচ্ছা, এবার কিন্তু ভাত কাপড়ের সময় হয়ে গেছে। ওরা ভাত কাপড়ের থালা নিয়ে আসছে। এসো ধানসিঁড়ি, পিড়িতে দাঁড়াবে। এসো ইন্দ্র, তুমি আদিত্যকে নিয়ে এসো। চলো। ওই দেখুন, ওই দিদিটা হলো চন্দনা দিদি। ওর গালে দেখুন দাগ আছে। কালকে ম্যাডামের হাতে থাপ্পড় খেয়ে দাগটা হয়ে গেছে ওর গালে। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো, শুনে ফেলবে। আমরা আপাতত ভাত কাপড়ের অনুষ্ঠানটায় কনসেন্ট্রেট করি প্লিজ। ধুত্তেরি, সেটা তো বোঝাতেই পারছি না। আমার এই ছোট রানিমাকে একদম ঠিক লাগেনি কাল। চন্দনা, ভাতের থালাটা দাও। প্রভা, কাপড়ের থালাটা দাও। নাও আদিত্য, এবার বলো। আমি 7 জন্মের জন্য ধানসিঁড়ির ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ও মা, ধানু দিদি, তুমি তো নিজের দায়িত্ব নিজেই নিতে পারো, তাহলে আদিত্য দাদা তোমার দায়িত্ব কেন নেবে? আচ্ছা ফুলকি, তোমার স্যার যখন তোমার দায়িত্ব নেন তখন বুঝি তোমার ভালো লাগে না? তুমিও তো এখন আন্তর্জাতিক মানের বক্সার। পাগলির কথায় প্লিজ আপনারা কিছু মনে করবেন না। ফুলকি, আমার বোনটা না 1 নম্বরের ছিটিয়াল। ফুলকি, এটা তো একটা অনুষ্ঠান। আরে বাবা, স্যার যখন আমার দায়িত্ব নিয়েছিল তখন তো আমি সুপার স্টোরে কাজ করতাম, আর সেরকম রোজগারও করতাম না। কিন্তু ধানু দিদি তো তা নয়, ধানু দিদি একজন নামী উকিল, তাই বলছিলাম আর কি। ঠিক আছে ফুলকি, আমিও নয় কিছু দায়িত্ব নিলাম, আর আমি সেটা ফর্মালি অ্যানাউন্সও করছি। আজ থেকে আমি এ বাড়ির মান মর্যাদা রাখব, আর সারা জীবন বড় কুমারের পাশে থাকবো। ধানু উকিল কেমন বৌরানীর মতন কথা বলছে। হ্যাঁ রে পিয়াল, আমাদের ধানু উকিলটা না ম্যাচুয়ার্ড হয়ে গেল রে এক রাতে। সেটাই তো দেখছি রে দাদা। আহ তমাল, কেন শুধু শুধু ধানুকে লজ্জায় ফেলছো? ওই রাজবাড়ির বউ।
সকলের সামনে বলাটা উচিত হবে না, কিন্তু অন্যায় দেখলে ধানুদিদি যেন প্রতিবাদ করতে পারে মা খালি। আমার মন বলছে এই বাড়িতে তলায় তলায় অনেক অন্যায় হয়। ধানুদিদি যেন এই বাড়ির ভাত কাপড়ের মর্যাদা রাখতে গিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ না করে, তাহলে খুব খারাপ হবে, খুব। ধানসিঁড়ি, আমার মনে হয় তুমি সবাইকে নিয়ে তোমার ঘরে যাও। আদিত্য, তুমিও যাও, সবাই ধানসিঁড়ির ঘরটা দেখেও নিক। হ্যাঁ মা, সেই ভালো, আমি ওনাদের নিয়ে ভেতরে যাচ্ছি। আসুন আসুন আপনারা, রোহিতদা, আসুন আসুন। কি ভাবছো? চলো। ধানু, কি হলো? আসুন আসুন। আসুন, বসুন। বস। রোহিতদা, এটাই ধানসিঁড়ির ঘর রোহিতদা, মানে আমারও। আমাদের হ্যাঁ, আমাদের। না মানে আশা করি আপনাদের ভালো লেগেছে। ও বাবা, ভালোই লাগবে। এটা আবার কিরকম প্রশ্ন? এটা ঘর না মহল? এক্স্যাক্টলি, অলমোস্ট 2 BHK ফ্ল্যাটের সমান জায়গা। মানে আমাদের রায়চৌধুরী বাড়ি প্রত্যেকে ঢালাও বিছানা করে শুয়ে পড়তে পারবে, কি বলি? হ্যাঁ, এটাই হচ্ছে লেবার মেন্টালিটি। যত সব বাজি করতে চুপ করবি তোরা। না ভাই আদিত্য, সত্যি কথা বলবো, এই যে প্রথমবার যখন ঘুরে দেখলাম তখন এত ডিটেলসে দেখা হয়নি, মানে এই অন্দরমহলটাও দেখা হয়নি। ওরে বাবারে বাবা, এ তো একেবারে কেতা দুরস্ত ব্যাপার। হ্যাঁ, এত সুন্দর, তার মধ্যে আধুনিক সব ফেসিলিটিস, আর রাজকীয় একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, নবাবগঞ্জ থেকে 2 পা ফেলিয়া এই রাজমহলের ভেতরে। বাই দ্য ওয়ে, ধানু গিল, কাল রাতে ঘুমটা ঠিকঠাক হয়েছিল তো? না, ওর কোনো অসুবিধা হয়নি। তাই নাকি? দেখি দেখি দেখি, কি হচ্ছে? বলো 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 বলো। আমি যতদূর জানি কাল তো মুখ দেখাদেখি বারণ ছিল, তাই না? একদমই তাই, কাল রাত্রি ছিল। এই যে এজেন্ট ফুলকি দাস, বিশেষ বিশেষ খবরগুলো একটু আমাদেরকেও দাও। ফুলকি একদম না। ওরে উকিল, ফুলকি কিন্তু আমাদেরই দলে, তুই শুধু বৌরানি হয়ে গেছিস। এ ফুলকি, বলো তো কি কেস? না না, আমি বলছি, আসলে আমি ভেবেছিলাম যে ওর কোনো অসুবিধা হয়নি। এই ফুলকি, তুই হাসবি পরে, আগে বলতো। কাল রাতে আদিত্যদা চুপি চুপি ধানু দিদির সাথে দেখা করতে এসেছিল। হ্যাঁ, না দেখে প্রেম হয়েছে রে দিদি, আর ধানু দিদি উপহারও পেয়েছে। কি? ফুলকি, মাফ করে দাও ধানু দিদি, চিপে রাখতে পারলাম না। সেটাও জানে কি? রোহিত, তুই জেনেও আমাদের জানাসনি, এটা কিন্তু ঠিক হলো না। তোদের জানালে তোরা যে কি শুরু করতি সেটা তো বোঝাই যাচ্ছে। আদিত্য, প্লিজ ডোন্ট মাইন্ড। এই ধানু, কি উপহার পেলে দেখাও। ও বাবা, চিনুতি, তোমারও তো দেখছি খোঁজ কম নয়। ছোটদা ভাই তো দেখছি তোমার স্বভাবটাও বিগড়ে দিয়েছে। ঘুরে গেছে মিসাইলটা সোজা রাজমহলের রানীর দিক থেকে সুপারস্টারের দিক রক্ষকের দিকে ঘুরে গেছে। এই তুই চুপ কর। কি চুপ করবো? ঠিকই তো বললাম। ভালো আছিস? আজ সকালে তোর ঘরের সামনে দিয়ে পাস করছিলাম, অদ্ভুত লাগলো, থমকে গেছিলাম কয়েক সেকেন্ডের জন্য। ধানু উকিলের ঘর পুরো ফাঁকা, অভ্যেস নেই না। এনিওয়ে, আমার বোন তুমি, কোনো সমস্যা হবে সবার আগে নিজের দা ভাইকে ফোন করবে, বুঝেছ? সাবধানে থাকিস। রোহিতদা, আপনার বোনের কোনো অসুবিধা আমি হতে দেব না, আপনি চিন্তা করবেন না। তবে তোমাদের এই বাড়িটা কিন্তু বিশাল, কেমন হারিয়ে যাওয়ার মতো। হ্যাঁ দাদা,
বলছিলাম যে তুই কি বিজি? না বিজি নয়, কেন বল না, না কি হয়েছে? মা একবার ডাকছিল আসলে। মা ডাকছিল, আমাকে তো ফোন করবি, আমার কাছেই তো ফোন আছে। কি কি যে করিস না তুই, চল চল চল, মা ডাকছে, দেরি করলে হয় নাকি এরকম ভাবে? চল দেখি কি বলছে, দেখি চল। এই তোমরা জানো এই রাজবাড়িতে না অনেক গুপ্ত দরজা আছে, পুরো রূপকথার মতো ব্যাপার না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসব কথা থাক, সেটা একটা কথা আছে। এদিকে আয়। বস বস বস। এই ভালো করে বলতো, তোর শাশুড়িমা কেমন? ভালো, নিয়ম কানুনের দিক থেকে একটু কড়া। এমএলএও কাজেই একটুখানি বাধ্য হয়ে চলবে, কেমন? ও মা, আমাদের ধানু বুঝি অবাধ্য? আচ্ছা আচ্ছা টপিক থেকে সরে যাচ্ছি। ভানু কি কি গিফট পেলি দেখা? ভানু পেলো লটারি। একদম ঠিক। কাল রাতে কি বলছিলে? স্যার চলুন না একবার বড় রানিমার ঘরে। ছোট রানিমা যদি জানতে পারেন যে সেখানে আমি একা গিয়েছি, উনি হয়তো সেটা পছন্দ করবেন না, কিন্তু আপনি থাকলে কেউ কিছু বলতেই পারবে না। আচ্ছা ফুলকি, নিজে বলছো ছোট রানিমার অপছন্দ হবে, তাহলে কেন বারবার করছো কাজটা? কি এমন ঘটেছে বলো তো আমায়? স্যার কাল থেকে আমার মনটা অস্থির হয়ে আছে। চলুন না আপনি, চলুন চলুন। স্যার কাল আমি পাহারাদারের চোখে ফাঁকি দিয়ে বড় রানিমাকে মন্দিরে নিয়ে গেছিলাম, আর তারপর ছোট রানিমা এসে আমাকে অনেক কথা শোনান। ফুলকি তুমি এখানে? তোমাকে বারণ করেছিলাম না আমি দিদির ঘরে যেতে? ওকে কিছু বলো না, ও আমার কথা শুনে। দিদি আবার যেন বাড়ি থেকে না বেরোয়। ওরা সাহস হয় কি করে? আরে ফুলকি ঢুকে কি করে বড় রানীকে ঘর থেকে বের করে নিয়ে গেল? না না, সেভাবে কিছুই হয়নি। আর আসলে দিদির জ্বর তো, আর আমিও ব্যস্ত ছিলাম সারাদিন, বাড়িতে অনেক কাজ, তারপর কালকে রিসেপশন, বুঝতেই পারছো। তার মধ্যে আবার দিদির বায়না রাখতে ফুলকি দিদিকে জ্বর গায়ে ঘর থেকে বার করে এনেছে। আমার বড় রানিমার জন্য খুব খারাপ লাগছে স্যার। ধানু দিদির বড়ানোর সময় উনি ছিলেন না, ওনার জ্বর হয়েছিল, কেউ দেখাশোনা করার নেই ওনাকে। তারপর আজ সকালে কেউ না জানুক, আমি তো জানি উনি একটু হলেও ভালো আছেন, কিন্তু তাও দেখুন ঘরে আটকে পড়ে আছে। ফুলকি, উনি হয়তো নর্মাল বিহেভ করতেন না, দু একদিনই কি সবটা বোঝা যায় নাকি? একটু আদর যত্ন করলে উনি নিশ্চয়ই অস্বাভাবিক কিছু করতেন না, বরং সবার সাথে মিলেমিশে আরো বেশি স্বাভাবিক হয়ে উঠতেন। ফুলকি প্লিজ, এখানে এসব অ্যাডভেঞ্চারের প্ল্যান করো না, এটা ধানুর শ্বশুর বাড়ি, প্লিজ বোঝো। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন, ভালো দেখুন না। তুমি বোঝো, আমি তোমাকে বুঝতে বলছি। ফুলকি, 19 থেকে 20 হবে, এফেক্ট ধানুর ওপর আসবে, এটুকু বুঝতে পারছো না তুমি? আচ্ছা, ধানু যদি শ্বশুর বাড়িতে যদি কোথাও কোনো ভুল কাজ হয় সেটা দেখেও আমি চুপ করে থাকবো, তাই তো? আমি বলছি স্যার শুনুন, বড় রানিমা সেই অর্থে সত্যিই কোনো মাথার গোলমাল নেই, একটা কষ্ট আছে, মনের গভীরে একটা দুঃখ আছে, আর সেই মানুষটাকে যদি দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর আটকে রাখা হয়, সে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে স্যার। তার থেকে বরং সে একটু হইচই করলে সে ভালো থাকতে পারবে। ঠিক আছে, চলো। আমরা একবার বড় রানিমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। না ম্যাডামের হুকুম নেই। নেই কেন? আমরা কি বাঘ না ভাল্লুক যে বড় রানিমাকে খেয়ে ফেলবো? ওনার জ্বর হয়েছিল, একবার খোঁজ নিতে আসতে পারি না? আমি বলছি তো হুকুম নেই। ওকে ওকে, উই আর সরি। চলো, ছাড়ো ফুলকি, লিভ ইট। না স্যার, আমি পারছি না। বড় রানিমা আমাকে চুম্বকের মতন টানছেন, ওই মায়া ভরা মুখটা, আমি ভুলতে পারছি না স্যার। আজকে রাতের হুল্লোড়ে উনিও সামিল হবেন। সর্বনাশ করেছে। সে আপনি যাই বলেন স্যার, আমিও ফুলকি দাস ঠিক বড় রানিমাকে নিয়ে যাব, আপনি দেখে নেবেন। আমি বলছি আপনাকে, কোনো না কোনো একটা সমস্যা আছেই। আচ্ছা ঠিক আছে, দয়া করে নিচে একা কিছু করতে চাও না। ফুলকি, এদিক ওদিক কোনো গোলমাল হবে, মা আমাকে আস্ত রাখবে না কিন্তু। আর তুমি তো ধানুকে দেখলে, শি ইজ সো হ্যাপি। সবাই শুধু উপরের আলোটা দেখছে স্যার, আর ধানুর জন্য আমার ঠিক সেই কারণেই চিন্তা হচ্ছে।
এই আলো, এই রোশনায়ের তলায় একটা মিশকালো অন্ধকার জমে আছে স্যার। আর ফুলকিদা সেটা এই রাজমহলে এক রাত থেকেই ভালো করে বুঝে গেছে। আর এখন প্রশ্ন হলো, কিসের এই অন্ধকার আর কেন, সেটাই এবার খুঁজে বার করতে হবে। ধানু, কি সুন্দর দেখাচ্ছে, তোমাকেও খুব সুন্দর লাগছে। এই দেখ, আমরা সবাই রেডি হয়ে গেছি। এদি ভাই বলছি, মা জেঠুমনি জেঠিমনি আর কাকুমনি কাকিমনি কখন আসবে সবাই? সবাই আসবে ধানু, তোমাকে দেখার জন্য সবাই অস্থির হয়ে আছে। মেজো জেঠি কতবার ফোন করেছে কি বলবো, ফোন করে করে অস্থির করে দিয়েছে। হ্যাঁ, আমাকেও তো ফোন করেছে। ধানু দিয়ে ঠিক আছে কিনা ওই একই প্রশ্ন, এই এলো বলে। আমরা এখানেই আছি, তুই ভাবিস না। আচ্ছা ধানসিঁড়ি, আসুন আসুন, আলাপ করিয়ে দিই তোমার সাথে। তোরা কথা বল না, আছি আমরা। কেমন শান্ত শান্ত পার্টি, তাই না? তোর ভাল লাগছে না তাই তো? ফুলকি, এরা এখানকার রাজ ফ্যামিলি, ওদের একটা ক্লাস থাকবে না? তুই আর আমি বুঝবো না কি এসব কায়দা? ছাড় তো দিদি, আমাদের পার্টি, চম্পেশ করে নাচ গান হয়, মনটা একবারে ভালো হয়ে যায়। এই যে শোনো, এই এইখানে কোনো বাদরামো করবে না, ঠিক আছে? গান টেনে ছেড়ে দেবো কিন্তু। মানে তুই থাম তো, এখানে কেন বাদরামো করতে যাবো? কি অদ্ভুত কথা বলিস তুই। না না, বলা যায় না। না, এই যে আছে না একজন, এক্ষুনি এনে বলে উঠবেন তমাল দাদা জমছে না, আরে তমাল দাদাও শুরু হয়ে যাবে। ব্যাস ব্যাস, আমি হয়ে গেলাম ভিলেন। হ্যাঁ, হট করে আমি হয়ে গেলাম ভিলেন। ফুলকি, দেখেছো তো? শোনো তমাল দাদা, সব বদলা নেওয়া হবে, ঠিক আছে? তুমি চিন্তা করো না।